হয়ে গেছে, শালারা আমাকে বাঁশ দিয়ে ছেড়ে দিয়েছে। শালারা একটাও ভোট দিল না, ওই শালি কালিও ভোট দিল না। কি হয়েছে গো? কি হয়েছে? কি হয়েছে গো? কি হয়েছে? তুমি কিছু জানো না, তোমার জন্যই বাঁশটি গেল। আমি আবার কি করলাম? তুমি কিছু করোনি, তুমি কিছু করোনি। না, তাইকে বলেছো ভালো লোক দেখে ভোট দেবে। আমি তোমার স্বামী, আমি তোমার কাছে ভালো নয়। স্বামী? স্বামী না আসামি। আমার বাবা গরিব বলে তোমার মতন ঘাটের মোড়াকে বিয়ে দিয়েছে। আমি বহু কষ্টে তোমার সঙ্গে দিন কাটাচ্ছি। অন্য মেয়ে হলে স্বামীর কথা মতো চলতো, স্বামীকে ভালোবাসতো। তুমি কি সেটা করেছো? আরো বাঁশ দিয়েছো। স্বামী যদি স্বামীর মতন হতো তাকে প্রণাম করতাম। তাহলে আমি? তুমি তোমার অনেক কুকীর্তি শুনে গেছি। শুনেছো? একটাকে মেরে দিয়েছো, তো পালিয়ে গেছে, এবার আমাকে বিয়ে করেছো। করেছি তোমাকে নিয়ে সুখে ঘর করার জন্য। সুখ আমি বের করে দিচ্ছি। এখন আমি তোমার মুখোশ খুলে দেবো। আমি থানায় যাবো। যা শালা, এ শালি তো সব গোপন কথা জেনে ফেলেছে। এখন আমি কি করি কি করি? হ্যাঁ, দিমুখী লক্ষ্মীর পাঁচালি পড়েছো? না না, স্বামীর সঙ্গে যেই নারী করে কুবচন, তার ঘরে থাকিব না আমি ততক্ষণ। কি জ্ঞানের ভান্ডারে! এত যদি জ্ঞান, তাহলে কুকীর্তি করলে কেন? হয়ে গেছে হয়ে গেছে, আর কুকীর্তি করব না। এবার থেকে তোকে কোথাও পাঠাবো না, তোকে ছাড়া আমি বাঁচবো না রে। এবার থেকে তোকে এমন জায়গায় রাখবো, কোথায় গো? হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোকে। হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে এমন মালটি আর তো পাবো না, ছেড়ে দিলে এমন মালটি আর তো পাবো না। না না, ছেড়ে দেব না তোকে। হিদ রাখবো, ছেড়ে দেব তোকে। হিদ মাঝারে রাখবো, ছেড়ে দেব তোকে। রাখবো, ছেড়ে দেব না। যা শালা, এ শালি তো মারা গেল। শালি আমার পেছনে বাঁশ দিয়েছিল, আর সেই বাঁশে শ্মশানে যায়। কিন্তু বালটা ভালো ছিল গো। যাক, চতুর্থ পক্ষের বউটা যখন মারা গেল, তখন আবার পঞ্চম পক্ষের বউর খোঁজে বেরোবো। আচ্ছা আপনারা বলুন, এই বয়সে কি একা থাকা যায়? চল শালি, বলো হরি। সত্যি হলি, মাত্র কদিনের মেলামেশায় তুমি যে আমাদের বাড়ি চলে আসবে, আমি সেটা কল্পনা করতে পারিনি। কল্পনা করতে পারোনি কেন অর্ক? কত বড় বাড়ির মেয়ে তুমি। না চাইতে যার হাতে টাকা, অলংকার, প্রসাধনের দামি দামি জিনিস আছে, যার খাওয়ার মেনুতে থাকে বিদেশি আইটেম, সে আমাদের মতো গরিবের বাড়িতে সাধারণ খাবার কি করে খেতে আসবে? তোমার বোনের বিয়ে অ্যাটেন্ড করে তোমাদের রান্না করা ভোজটা খেয়ে আমি তোমার কল্পনাটা ভেঙে দিলাম। কিন্তু সেটা তোমার অসীম করুণা। না হলে যার ড্যাডির সঙ্গে মাত্র কদিন আগে পুজো দেওয়ানি তর্ক হয়েছিল, সেই ধনী মানি আদরের মেয়ে অলি মাত্র এক পলকে একটু দেখায় তোমায় আমি ভালোবেসে ফেলেছি। তাছাড়া ড্যাডির সাথে তর্ক হলো তো আমার কি? আমি তাই তো তোমার কলটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমার কাছে ছুটতে চলে এসেছি। ছুটে এসেছো, কিন্তু ভালোবাসতে পারবে না। কেন অর্ক? আমরা যে গরিব বলি, বাবা ঘরেও ডাক্তারি করেন, মা বাড়ি বাড়ি টিউশন পড়ি যা পান তাই নিয়ে সংসার চলে। তাছাড়া আমি তো এখনো বেকার। আমাকে ভালোবাসলে প্রিয়ার মতো তোমার স্বপ্ন ভেঙে যাবে। না, প্রিয়ার স্বপ্ন ভাঙবে না। প্রেম হেভি ট্যালেন্টেড ছেলে, গরিব হলেও তোমার বোনের স্বপ্ন সব পূরণ করবে। আমার কিন্তু বড় ভয় হয়, কারণ প্রিয়ার চাহিদা যে গগনচুম্বী, নজর ওর আকাশ ছোঁয়া। যদি ভালোবাসা টানো ওর বাড়িতে গেলেও প্রেম যদি ওর চাহিদা পূরণ করতে না পারে, যদি ওদের মধুর সম্পর্কটা ভেঙে যায়, যাবে না। আর তোমার সাথে আমার কোনোদিনও তোমার কালেকশনটাও টুটবে না, কারণ আমি ড্যাডিকে বলে তোমাকে আমি আমার মনের মতো করে সাজিয়ে নেব। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে না, তোমার মনের মতো করে
আমায় তুমি সাজিয়ে না তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে না তোমার খুশির দূরের শাড়ি তোমার খুশির দূরের শাড়ি আমায় তুমি পরিয়ে দাও তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে নাও বাই দা বাই সন্ধ্যার সময় তুমি আমার ড্যাডির অফিসে এসো আমি তোমাকে একটা সারপ্রাইজ দেবো সারপ্রাইজ তার আগে তুমি একবার ভালো করে ভাবো আমার মতো গরিব ছেলেকে ভালোবাসা যায় কিনা আমি অনেক ভাবনা চিন্তা করেছি অর্ক তাই অকপটে তোমাকে বলছি তোমার ওই কথাটা আমার কাছে প্রথম লাইনও তুমি আর শেষ লাইনও তুমি বলি বলি দেব কালী মায়ের কপালে সেজে আমি বলি দেব রেহাই দেব না আমি কাউকে যে আমার বিরুদ্ধে যাবে তাকে আমি বলি দেব ওই পরিচয় ব্যানার্জির বংশটাকে মা কালীর মন্দিরে হাঁড়ি কাঠে ঢুকিয়ে ছাক শিশুর মতো বলি দেব রেহাই দেব না এই প্রেমকে ওরা জানে না আমি খুন আর সন্ত্রাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আমি সুখের স্বর্গে এসে উঠেছি আমার মান সম্মান আভিজাত্য সবার উপরে যে আজ কেড়ে নিতে চাইবে তাকে আমি নিজে হাতে বলি দেব ওই বলিটা কিন্তু মরণমুক্ত হয়ে বাড়িতে প্রবেশ করেছে স্যার তার মানে প্রেম প্রিয়াকে বিয়ে করে বাড়ি চলে গেছে আমি ঘন্টা লাগিয়ে ওদেরকে বোমবাস্ট করে আমি শেষ করতে পারিনি স্যার তাহলে তোমাকে আর বাঁচিয়ে রেখে লাভ কি এই পিস্তলের নলটা তোমার মুখে ঢুকিয়ে আমি গুলিটা করে দিই না ওই কাজ করবেন না স্যার তাহলে যে আমার বাবা মাকে ওখানে আত্মহত্যা করতে হবে যার একটা ছোট্ট কাজ করার ক্ষমতা নেই আচ্ছা মলয় তোমাকে আমি একটা কি দেবো বলেছিলাম অর্ধেক রাজ্য সোহরাজ কন্যা এবারের মতো না মরলেও তুমি এসব কিছুই পাবে না 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 বস আপনি আমাকে আর একটাই চান্স দিন আমি কথা দিচ্ছি বিয়ে করলেও আমি প্রেমকে সুখী হতে দেব না আমি প্রিয়াকে আপনার পায়ের তলায় ফেলবো পুলিশের পোশাকে ওয়াচম্যান হয়ে হাড়ির খবরটা কিন্তু আপনাকেই দেব তাহলে আমার বড় মেয়ে পরীকে তুমি বিয়ে করবে তুমি তোমার পরে দিল্লিতে ছোট্ট একটা ট্রেনিং নেওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি ড্যাড তুমি শুধু তোমার মা কালীর কাছে প্রার্থনা করো আমি যেন সেই কাজে সাকসেস হতে পারি ও মাই সুইট বেবি আরে তোদের সাকসেসের জন্য তো এসব করা আর আমি যখন জীবনে কোনো অন্যায় করিনি পাপ করিনি তোরা সাকসেস হবেই ট্রাই করে মনে বাবু আবার বাবু বলছেন কেন শুধু মলাই বলতে পারেন ভবিষ্যতে চেষ্টা করব ভবিষ্যতে নয় পরি মনে খুব ভালো ছেলে ভবিষ্যতে উন্নতি করবে যখন উন্নতি করবেন তখন না হয় নাম ধরে ডাকবো পরি মনে মনে তোকে ভালোবাসে জলে কখনো মিল হয় না ড্যাড সেই জন্যই কি আগে আপনি সম্বোধন করেন আপনিও কি আপনাকে আমার যোগ্য মনে করেন মনে মাপকাঠিতে এক নম্বর সেটা তোমার বিজনেসের কাছে ড্যাড আমার কাছে নয় ছেড়ে দিন না স্যার এসব বাদ দিয়ে দিন আমি এখনই নাকি এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য ওই গাড়িতে গিয়ে বসছি অলি কোথায় গেল ও তো আমাকে এয়ারপোর্টে যাবে বলেছিল এখনো এলো না ও তো প্রেম প্রিয়ার বিয়ে বাড়িতে গেছিল হয়তো আসতে লেট হচ্ছে প্রেম প্রিয়া কি বিয়ে করেছে হ্যাঁ সেই জন্যই তো অলি ম্যাম সাহেব ওইখানে গেছেন প্রেম মেয়ে তুমি কি করলে আমাদের কোম্পানিতে চাকরি করার সুবাদে আমি যে তোমাকে মনে মনে ভালোবেসেছিলাম মনের মানুষ যে ফুটিয়েছিলাম প্রেমের রজনীগন্ধা কিন্তু তুমি সেই রজনীগন্ধার গন্ধ না নিয়ে উড়ে গেলে কেন এই পরি আরে তুই এভাবে কি বলছিস না বলছি প্রেম যে প্রিয়াকে বিয়ে করেছে এ কথা তো জানতাম না ওর সঙ্গে এত মিশে এত কথা বলে কিন্তু ও তো কোনোদিন আমাকে বিয়ের কথা বলেনি কি করে বলবে তুই স্বামীর চেয়ে টাকাটাকে দামি মনে করেছিস তবু একবারের জন্য কথাটা বলা উচিত ছিল কেন আপনি কি তার প্রতি দুর্বল ছিলেন আমার বল কার প্রতি দুধ বল আর কার প্রতি থবল সেটা কি আপনাকে বলতে হবে
মলয়কে এভাবে বলিস না। কিন্তু অলি তো এখনো এলো না। তিতো রাখবে বলি, তিতো রাখবে। বাবা তোকে পাঠিয়ে দে তেলে দলে এক করতে। কিন্তু বাবা, বাবা গো, তেলে দলে মিটিয়ে দিলে আমাদের দাঁত যাবে না। তার মানে ওরা গরিব ছোট লোক আর আমরা বড় লোক মহামানী। ওদের সঙ্গে ওদিকে মিথ্যে পাঠিয়ে বাবা না ওদের ভাতে মারতে চাইতে। তাই বলতি বাবা, বাবা গো, ও বাবা, আমার মন দুটি ফুলের মতো পবিত্র। ওই ফুল দুটোকে তুমি দেবতার পায়ে ফেলো বাবা, নর্দমায় নয়। না সে আমার সামনে এসব কথা বলা মানে আমাকে যেচে অপমান করা। তাই আমি যাচ্ছি। আর যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছে, ফ্লাইটের সময় কিন্তু জাস্ট 10টা। বলে ছুড়ে গেল। ভালো হলো বাবা, ভালো হলো। ও একটা থুদক ঠন্দানি অদগ। এখন পথ না পেয়ে কে তোর মতো চলে গেল। থুদক পেলে ও পরীকে গিলে খাবে। তাই হলো দাঁড়ে তুলতে আমি ও পরীর সঙ্গে ওর গাড়িতে যাবো। তোকে যেতে হবে না। তুই জানিস না পরি বিলাস রায়ের মেয়ে। যে বিলাস রায় নামে বাগে গরুতে এক ঘাটে জল খায়, সেখানে মলয় কেন? এখানকার গুন্ডা বদমাইশ পুলিশ থেকে ওর পরীর কিচ্ছু করতে পারবে না। সুতরাং পরি। হাই দিদি, তুই রেডি হয়ে বেরিয়ে পড়েছিস? কি করবো, টাইম কি হয়ে গেছে কিন্তু তুই? আরে প্রেম ও পিয়ার বিবাহ থেকে আসতে একটু লেট হয়ে গেল। অ্যাক্সিডেন্ট নিয়ে কিছু গোলমাল হয়ে গেল তো, তাই রাস্তা লেট হলেও সঙ্গে নিয়ে এসে ভালো করেছো, না হলে পরি রেগে যেত। দেখে যেত প্রতি কিছুই করতে পারতো না। আমার বাবা ব্যর্থ হয়। সে তো গাধাকেই ঘোদা বানায়। আমার বাবাদের মেদিন তাই না, ওপরে ঠাঠু হেতুদি কদনা। সেই কদনাই কেউ বাঁধবে না গো, কেউ বাঁধবে না। আমাকে কিন্তু বাঁচতেই হবে, সেই জন্যই তো বলছি ট্রেনিং থেকে তাড়াতাড়ি সাকসেস হয়ে বাড়ি ফিরে আয়। ফিরে তো আসবোই, আর ফিরে এসে আমি প্রেমের মুখোমুখি হব। ওর কাছে আমি জানতে চাইবো যে আমার যে প্রিয়ার কাছে কি এমন আছে। ও প্রেম, প্রেম তুমি বুঝলি না, আমি তোমাকে মনে মনে কতখানি ভালোবেসেছি। এই দিদি, তুই এমন হচ্ছিস কেন? বুঝবি না রে, বুঝবি তখন যখন কাউকে বিয়ে করে ও নিজে বিরহের আগুনে জ্বলবে। ভাই দিদি, দিদি যা, দিদি আমাকে না নিয়ে একাই চলে গেল। আর যাওয়ার সময় আমাকে দেখি কটাক্ষ করে গেলেন। কটাক্ষ করাটা স্বাভাবিক অর্ক। কারণ আমার দুই মেয়ে, একজন কাউকে ভালোবেসে টাকার জন্য ভালোবেসে মনে মনে তাকে হারালো, আর একজন পরিণতির জন্য তার ভালোবাসাকে নিয়ে আমার কাছে হাজির হলো। হ্যাঁ, উনি তোমাকে পছন্দ করে, তোমাকে ভালোবাসে, ভবিষ্যতে তুমি উন্নতি করবে। তুমি ঠিক বলেছো ড্যাড। আমি অর্ককে আমার লাইফ পার্টনার করতে চাই। করে দেবো। আমি স্বপ্ন দেখছি না তো। না না, স্বপ্ন না। গাড়ি দেবো, গাড়ি দেবো। আমি মাটিতে না স্বর্গে তোমাকে আমার কোম্পানির অল ইন অল করে নেবো। আমি জেগে না ঘুমিয়ে আছি। তুমি জেগে আছো এবং আমার পাশেই আছো। অলি, তোমার প্রস্তাবে আমি আজ থেকে রাজি, রাজি, রাজি। তাহলে ধরো এই মদের বোতল, অলি? এই মদটা মুখে ঢালো। না মানে না না না, আরেকটু না। আরে শোনো আমার দেখ, এই নাও। এবার চলো আমার হাত ধরে मॉडर्न कल्चर मॉडर्न होते। हम प्यार है तुम्हारे, दिलदार है तुम्हारे, हमसे मिला करो, हमसे मिला करो। हम प्यार है तुम्हारे, दिलदार है तुम्हारे, हमसे मिला करो, हमसे मिला करो। दिल छे
আমার কাছ থেকে লোভের টনিক পেয়ে এই বেকার ছেলেটা মদ আর মাংসের সাথে নারী দেহের উন্মুক্ত যৌবনটা গিলে 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 খাচ্ছে। ও সেদিন আমাকে মন্দিরে অনেক অপমান করেছিল, তাই ওর মা বাবার আদর্শ অহংকারটাকে ভেঙে আমি পথ করে দিলাম পথ। কারণ আমি বিলাস নই, আমি সন্ত্রাস। যে দেবে আমার পেছনে বাস, রাস্তায় ফেলবো তার বিভস্ত লাশ। জয় মা কালী। মা কালীর দয়ায় কাল রাতে ভাই প্রেমের বিয়েটা যাই হোক ভালোই ভালোই হয়ে গেছে। ও কি করে জানলাম? আরে প্রেম যে আমি ফোন করে বললো ওরা একটু পরেই এখানে এসে পৌঁছে যাবে। হ্যাঁ রে হ্যাঁ, আনন্দ তো হবে রে বোন, আনন্দ তো হবেই। নতুন বৌমা এসে প্রণামী কাপড় দিয়ে আমাকে প্রণাম করবে, আর হাতে ওই ননদ পিড়ির ব্যাগটা ধরিয়ে দিয়ে তোকে আশীর্বাদ করবে। আর তখন ভাই প্রেম তখন সবাইকে জড়িয়ে গান শোনাবে আর আনন্দে পড়া মাতাবে। ও কি দিয়ে নতুন বউর মুখ দেখবি? হবে না রে, কিচ্ছু দিতে হবে না। ভাই প্রেম নিশ্চয়ই আমাদের এই অসহায় অবস্থার কথা ওই নতুন বৌমাকে বলেছে, তাই কিছু দিতে না পারলেও বৌমা আমাদের ছোট ভাববে না। তুই এখন কি করবি? তুই এক কাজ কর, তুই ওই রান্নাঘরের দিকটা দেখ, আর আমি ততক্ষণে ভাই প্রেম আলোর মতো ঝলমলে আমার বৌমাকে নিয়ে বাড়ি আসছে কিনা দেখি। এসে গেছি দাদা, আমি প্রিয়াকে নিয়ে ঘরে এসে গেছি। প্রেম, এটাই কি তোমার ঘর? হ্যাঁ প্রিয়া, এটাই আমার বাপ ঠাকুরদার আমলের ঘর। তবে তুমি যখন এই ঘরে একবার এসে গেছো, তখন নিজের হাতে ঘরটাকে ঝকঝকে তকতকে করো না। কেন? তোমার মুখে তো শুনেছি তোমার দাদা বোন আছে, তারা এতদিন এই কাজটা করেনি কেন? না মানে আমি ওদের কিছু করতে দিইনি। তাছাড়া হুট করে বিয়েটা হয়ে গেল, তো সেই আনন্দে ওরাও মেতে গেল। কিন্তু ওরা কোথায়? তোমার সামনে। ইয়ার কি করো না প্রেম, ইয়ার কি একটা লিমিট আছে। সব জেনে শুনে তুমি অভিনয় করো না প্রিয়া, বাস্তবটাকে বুঝতে শেখো। আরে অভিনয় করে কি আছে? এই কাজের লোকগুলোকে বললে ওরাই তো তোমার দাদার বোনকে ডেকে আনবে। প্রিয়া না প্রেম না, আরে আমাদের যা অবস্থা তাতে কাজের লোক বলেও কোনো ভুল করেনি। প্রেম, এরাই কি তোমার সত্যিকার দাদার বোন? হ্যাঁ প্রিয়া, তুমি যাদের কাজের লোক বলছো এই প্রকাশ হচ্ছে আমার হ্যান্ডিক্যাপ দাদার এই বাণী। এই বাণী হচ্ছে আমার আদরের বাক্যহারা ছোট বোন। তোমার দাদা বোন আছে আমাকে একবার বলেছো ঠিকই, তবে পরিচয় করাও। পরিচয় করানোটা আমার উচিত ছিল প্রিয়া, কিন্তু সময়ের অভাব, কাজের চাপ আর অর্থের পেছনে ছুটতে ছুটতে সেটা আমার করা হয়নি। তাই তুমি আমায় ভুল না বুঝে ওদের মেনে নাও। না মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু আজকের এই বিয়ের দিনে ওদের তো একটা ভালো জামা কাপড় কিনে হ্যাঁ দাও। ছিল প্রিয়া, কিন্তু সাথে কুলোয়নি। আসলে তুমি জানো না এই সংসারের কত অভাব। তবে তুমি যখন একবার এখানে এসে গেছো, তখন সব কিছু জানতে পারবে। এখন শুধু না জেনে খারাপ মন্তব্য করার জন্য আমি ক্ষমা করে দিই। না না বৌমা না, ক্ষমা চাওয়ার মতো কোনো খারাপ মন্তব্যই তুমি করনি। আসলে হ্যান্ডিক্যাপ হওয়ার জন্য কোনো কিছু করতে পারি না তো। তবু রাত দিন পরিশ্রম করে ভাইটা আমাদের খাওয়া পড়া চুকিয়ে চলেছে, তাই কোনো রকমে বেঁচে আছি। তা না হলে সেই কবেই মারা যেতাম। তবে তুমি যখন এসে পড়েছো, তখন আর আমরা হারিয়ে যাব না বৌমা, থাকবে না কোনো দুঃখ। কারণ তুমি যে এই ঘরের লক্ষ্মী। চল প্রিয়া, তুমি এমন করে ঘামছো কেন?
ভীষণ অস্বস্তি হচ্ছে, তুমি এসিটা অন করে দাও না। আমার ঘরে এসি নেই প্রিয়া। তাহলে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস এনে দাও না। ফ্রিজ কিংবা এসি কোনোটাই আমি কিনতে পারিনি প্রিয়া। তাহলে প্রাইভেট গাড়িতে করে আমাকে একটু নার্সিং হোমে নিয়ে চলো এত না। টাকা বা গাড়ি কোনোটাই আমার নেই প্রিয়া। এসব দেবো চাই প্রেম। এসব না পেলে আমার স্বপ্ন, আমার আশা সে সব ভেঙে যাবে। তাই ওসব তোমাকে এনে দিতেই হবে। কোত্থেকে এনে দেবো প্রিয়া? প্রিয়া প্রিয়া তুমি জানো না কত কষ্টে আমাদের এই সংসার চলে। আমি সামান্য একটা কোম্পানিতে কাজ করে 20 থেকে 25,000 টাকা মাইনে পাই। শুধু সংসার চালানোর জন্য কি এই টাকা চলে যায়? যাই প্রিয়া যাই। তুমি জানো না এই সংসারের কত অভাব, কত টাকা কোন খাতে খরচ হয় তুমি কিচ্ছু জানো না। তো তুমি যখন এখানে এসে গেছো তব জানতে পারবে। তবে এখন তুমি শুধু একটা হিসেব শোনো। প্রেম, প্রিয়া আমার ওই দাদা হ্যান্ডিক্যাপ ছিল না গো। আমাকে লেখাপড়া করানোর জন্য দাদা একদিন ঠা রোদে মুদির দোকানের মাল বহন করছিল। হঠাৎ একদল গুন্ডা এসে তার রিক্সা নিয়ে পালালো। দাদা তখন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে চিৎকার করছিল। কে আছো বাঁচাও। প্রেম, প্রেম তুই কোথায় ভাই? প্রেম। দাদা তুমি এভাবে রাস্তার মাঝে পড়ে চিৎকার করছো কেন? একদল গুন্ডা এসে আমাকে মেরে আমার রিক্সা সহ মাল নিয়ে পালিয়ে গেছে রে প্রেম। রক্ত যে তোমার সর্বাঙ্গ ডুবে যাচ্ছে গো দাদা। কিন্তু তোমার হাত। শয়তানের দল পালানোর সময় ভেঙে গুড়িয়ে দিয়ে গেছে। হতে পারে না দাদা। কিন্তু হয়েছে রে ভাই, হয়েছে। আমার এ হাত বোধহয় জীবনে আর কোনদিন ভালো হবে না। আমি বোধহয় আর বাঁচবো না। বাঁচবে দাদা, বাঁচবে। আমি তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে গিয়ে বাঁচাবো দাদা। আমার জীবনের সবটুকু দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো গো দাদা। কারণ বাবা মা মারা যাওয়ার পর তুমি তো আমাদের বাঁচিয়ে রেখেছিলে গো। তাই আজ থেকে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো দাদা। আমি তোমাকে বাঁচিয়ে রাখবো। অটো! আর সেই থেকে দাদার পেছনে আমাকে 3,000 টাকা খরচ করতে হয়। এই তুমি কি বলছো প্রেম? হ্যাঁ প্রিয়া, জানো প্রিয়া, আমার বোনটাও এরকম ছিল না গো। হাসি খুশি মনে সারাটা পাড়া মাতিয়ে বেড়াতো। মোবাইল ছাড়া ওর 1 মিনিটও চলতো না। আর সেজন্য দাদা ওকে খুব বকাবকি করতো। আমি তার সহায় হয়ে বলতাম, যা করছে করুক না দাদা, ব্যাস। জানো ওই সাপোর্টটাই একদিন ওর জীবনের কাল হয়ে দাঁড়ালো। এ কথা আমি মানি না প্রেম। কেন না? মানুষের আছে একদিনও চলে যায়। টাকা তোলা, কারেন্ট বিল দেওয়া, জমি জমা অনুদান, উন্নয়নের খতিয়ান, জমির সংক্রান্ত খসড়া, সিনেমা, সিরিয়াল, প্রেম, রিল্যাক্স, এমনকি গোটা বিশ্বটাই হাতের মুঠোয় থাকে। সেই জন্যই তো ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে। আর তোমার বোন সেই ডিজিটাল ইন্ডিয়ার আশীর্বাদ মোবাইল ইউজ করে কোনো ভুল করেনি। কিন্তু সাধারণ মানুষের জীবনে সেই মোবাইলই কাল হয় প্রিয়া। তোমার বোন কি সেই কালের স্রোতে ভেসে গেছিল? হ্যাঁ গেছিল। ওই মোবাইলে দৌড়তে একাধিক ছেলের সঙ্গে রিলেশন করায় ও একদিন একটা ছেলের সঙ্গে উধাও হয়ে গেছিল। হ্যাঁ প্রিয়া, অনেক খোঁজ করার পর জানো আমরা ওর কোনো হদিশ পাইনি। একদিন শীতের রাতে চাদর গায়ে দিয়ে আমি থানায় ফোন করছিলাম। হ্যালো পুলিশ স্টেশন? হ্যাঁ স্যার আমি প্রেম কুমার চৌধুরী আপনাকে ফোন করছি স্যার। আমার বোন বাণিকাজ 7 দিন ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ স্যার, একটা ছেলে ওকে ভুলিয়ে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। সোরদা, বাণী তুই কোথায় ছিলিস রে? বল, চুপ করে থাকিস না, বল বাণী তোর কি হয়েছে বল। সোরদা, আমি ধর্ষিতা হয়ে গেছি। সেখান থেকে একটা ছেলে আমার মুখে রুমাল গুঁজে গনি গেল বিক্রি। সেখান থেকে আমি একটা পাগলের সাহায্যে পালিয়ে আসছি রে সোরদা। আমার বাণী ধর্ষিত হতে পারে না। কথা বলতে পারছি না রে সোরদা। আমি কথা বলতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে রে সোরদা। বাণী প্রেম, তারপর ওকে নিয়ে আমি ইএনটি স্পেশালিস্টের কাছে গেলাম। তিনি অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করলে বললেন রুটিন মাফিক মেডিসিন চালিয়ে যাও। আর সেই থেকে ওর পেছনে আমাকে প্রতি মাসে 3,500 টাকা খরচ করতে হয়। খরচ করে লাভ কি? ওতে কোনোদিনও ভালো হবে না। সারা জীবন ভুল। ডাক্তারবাবু সেদিন আমাকে বলেছিলেন যদি কোনোদিন আবার এরকম টর্চারের কেস ঘটে তাহলে ও আবার কথা বলতে পারবে। সরি, না জেনে কথাগুলো বলে ফেলার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। না প্রিয়া, ক্ষমা নয়, তুমি থাকবে আমার বুকে।
যেখানে অর্থ নেই, আছে শুধু এক বুক ভালোবাসা। কিন্তু ওই ভালোবাসা শুধু মন ভরে, জীবনের আশা পূরণ হয় না। আশাটা সাধ্যের মধ্যে রাখলে অবশ্যই পূরণ করতে পারবো। কি করে করবে? তোমার এই রাতে তো ওদের পেছনেই চলে যায়। সেটা দেওয়া যে আমার কর্তব্য। আমার মধ্যে তোমার একটা কর্তব্য আছে। কি করতে চাও তুমি? আমি চাই আচ্ছা সুন্দর একটা ফ্ল্যাট, যে ফ্ল্যাটে দক্ষিণা বারান্দা থাকবে, আর সেই বারান্দা দিয়ে হু হু করে ঢুকবে শীতল বাতাস। এসি লাগানো বিদেশি গাড়ি থাকবে, আর সেই গাড়িতে তোমার পাশে বসে জানলা দিয়ে চুল উড়িয়ে দীঘার সমুদ্র দেখতে যাব। আর থাকবে টাকা কয়না, দামি দামি শাড়ি, রান্না ঠাকুর, কাজের মেয়ে, ওয়াশিং মেশিন, ফ্রিজ, আলমারি। স্টপ 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 ইট! ওসব দেওয়া আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। কিন্তু এসব দেওয়া স্বপ্ন প্রেম। এসব না পেলে আমার আমার আকাঙ্ক্ষা মিটবে না। আমি আমার বন্ধুদের কাছে, আমার দাদার কাছে, আমার বাবা মার কাছে, আমাদের কাছে আমি হেরে যাব। সবাই আমার দিকে আঙুল তুলে হাসবে, কটাক্ষ করবে, ইনসাল্ট করবে। ওদের ইনসাল্ট হজম করে আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। বলো না প্রেম, বলো না। তুমি আমাকে বড় করবে, আমার স্বপ্ন তুমি পূরণ করবে, আমার প্রেম ভালোবাসাকে করবে সবার সেরা। বলো না প্রেম, বলো না, আমার ওই চাগুলোকে তুমি পূরণ করবে, বলো না। স্বামী হিসেবে চেষ্টা করব, কিন্তু কোনো ক্রমে যদি না পারি? পারতেই হবে। সব স্বপ্ন তুমি পূরণ করবে, তুমি আমাকে কথা দিয়েছো। কথা দিয়েছিলাম ঠিকই, কিন্তু কোনো কিন্তু নেই প্রেম। তুমি চাকরিতে প্রমোশন নেবে, লাখ লাখ টাকা রোজগার করে তোমাকে সুখী করার চেষ্টা করব প্রিয়া, কিন্তু কিন্তু তুমি জানো আমার এই অক্ষম দাদা বোন আমার এই সংসারকে ছেড়ে কোথাও চলে যেও না। কি করে যাব? আমি যে তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি। তাহলে এটা কি? এখন না, পরিচর্যার করে সব দেব। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। এই মধু জামিনী আগে তো আসেনি, এই মধু জামিনী আগে তো আসেনি। মধু মনে থাক না যোজনা ছুঁয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। আলো আধারে নাম না জানা ফুলের সুরভি আসে বাতাসে ভেসে, মনে হয় জেগে রই স্বপ্নে তোমার, পেয়েছি এত কাছে ভালোবেসে। হোক না মরণ তবু এ জীবন, হোক না মরণ তবু এ জীবন। চাই না ফিরিয়ে দিতে তোমাকে পেয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। সুখী হয়েছে আমার মেয়েটা, প্রেমকে বিয়ে করে খুব সুখী হয়েছে। ওরা দুজন দুজনকে খুব ভালোবাসতো, তাই তো ভগবান ওদের দুটিকে এক সূত্রে আবদ্ধ করে দিয়েছে।
এবার অর্ককে ভালো কোনো একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে সংসারে বেঁধে দিতে পারলে আমার দায়িত্ব শেষ। দায়িত্ব যারা বহন করে ভগবান তাদের উপরই দায়িত্বের বোঝা চাপান প্রতিমা, চাইলেও সেই দায়িত্ব থেকে মুক্তি পাওয়া যায় না। একথা তুমি বলছো কেন গো? প্রিয়া মাকে প্রেমের ঘরে গিয়ে কোনো ঝামেলা করছে? না, সেরকম কিছু নয়, তবু ভয় হয়। মেয়েটা আমাদের বড় শৌখিন, হাজার কষ্ট পাওয়া সত্ত্বেও ওকে আমরা কোনোদিন দুঃখে রাখিনি। যখন যা চেয়েছে তখন আমরা তাই এনে দিয়েছি। প্রেমও ভালো ছেলে, প্রিয়া চাইলে ও তার হৃৎপিণ্ডটাও তুলে দেবে। সেটা আমি জানি, কিন্তু বাস্তব বড় রূঢ়। এ যুগের ছেলেমেয়েরা হৃদয় চায় না, চায় অর্থ, সুখ, স্বাচ্ছন্দ্য। সেই জন্য তো ছেলে আজ বাবার কাছ থেকে সেপারেট হয়ে যাচ্ছে। স্ত্রী স্বামীকে ছেড়ে দিয়ে উপস্বামীর সঙ্গে লিভ টুগেদার লাইফ ভোগ করছে। টাকার জন্য আজকের মেয়ে বউরা হোটেলে লজে রাত কাটাচ্ছে। চুপ করো, আমার মেয়ে ওরকম কিচ্ছু করবে না। কিন্তু ছেলেটা যদি টাকার জন্য অন্যায়, অপরাধ, পাপের পথে পা বাড়ায়? না গো না, ছেলেটা আমার, তুমি দেখে নিও, ও এরকম কিচ্ছু করবে না। ও পরিশ্রম করে সংসার করবে, সুশিক্ষা আর যোগ্যতার বলে ও একদিন চাকরি পাবে। সেই চাকরির টাকায় হয়তো এক ব্যাগ সুখ নিয়ে এসে আমার অর্ক বলবে, বাবা আমি চাকরি পেয়ে গেছি, বাবা আমি চাকরি পেয়ে গেছি, মোটা মাইনের চাকরি। মাইনের চাকরি? হ্যাঁ মা, দেখো সেই চাকরি অ্যাডভান্সের টাকা তোমার জন্য একটা দামি শাড়ি নিয়ে এসেছি। অর্ক হ্যাঁ বাবা, তোমার জন্য একটা ধুতি আর একটা জামা নিয়ে এসেছি। নাও ধরো ধরো। খুব দামি, সেই জন্য তো খুব বলছি দামি। আনন্দ করো, হাসো। এতদিন দুঃখে থাকার জন্য আমাদের দেখে যারা হাসতো, আজ আমরা তাদের মতো হাসবো, আনন্দ করবো, আনন্দ। তা তো করবো রে, কারণ তুই যে আমার লাকি ছেলে। না মশাই না, ছেলেটা আমার, তাই তোমার চেয়ে আনন্দটা আমার বেশি। না, প্রতিটি ছেলে মেয়ে তার বাপের পরিচয়ে পরিচিতি লাভ করে। তাই এই পরিচয় ব্যানার্জি আজ তোকে জিজ্ঞেস করছে, অর্ক কি চাকরি তুই পেয়েছিস? আমি কোম্পানির অল ইন অল হয়েছি। তা চাকরিটা পেয়েছিস কোথায়? বিলাস রায়ের কোম্পানিতে। কি হলো? বিলাসের কোম্পানিতে চাকরির কথা শুনে তোমাদের হাত থেকে ওগুলো পড়ে গেল কেন? দামি মানুষের টাকাই কেনা এই দামি জিনিসগুলো যে আমাদের মতো গরিব মানুষের সহ্য হলো না রে অর্ক। বাবা তাই ওগুলো হাত থেকে পড়ে গেল। এটা তুমি কি দম্ভ, অহংকার? আমাদের শত্রুর সঙ্গে হাত মিলিয়ে তুই কি আমাদের সেই গর্ব, সেই অহংকার ভেঙে দিতে এসেছিস? না মা, তোমাদের দুঃখের গণ্ডি থেকে টেনে আমি সুখের স্বর্গে উঠাতে চাই। সুখের স্বর্গ? হ্যাঁ মা, সুখের স্বর্গ। সেই স্বর্গে দুঃখ নেই, সুখ আছে। ভাড়া বাড়ি নেই, বিরাট ফ্ল্যাট আছে। অভাবে সেখানে ধার করতে হয় না, বান্ডিল বান্ডিল নোট সাজানো আছে। সেখানে ভক্তির গান নেই, আছে আনন্দের ওয়েস্টার্ন মিউজিক। তাই তোমরা আমার মতো ডিন করো আর চটুল চপল হিন্দি গানে মাকে জড়িয়ে ধরে গাও। আরে दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो, कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ मैं हूँ मैं हूँ कौन। चुप करो। তুমি আমাকে মারলে কেন? তোর মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে কেন? সুখের স্বর্গে বাস করতে গেলে স্বর্গের সুধা তো পান করতে হয় ড্যাড। তাই বলে মদ খেয়ে হিন্দি গান গেয়ে তুই তোর বাবাকে ড্যাডি বললি? যাতে উঠতে গেলে ওইসব বলতে হয় মাম্মি। তোমাদের অর্ক যাতে উঠেছে, দুদিন পরে তার হাত ধরবে অলি। তাই তোমরা আমার সঙ্গে যাতে উঠে এসো, না হলে তোমরা কাঁদবে। না, আগে বেরিয়ে গেলে তো ভালো হবে। ও থোদা গিয়ে না আমার বাবার ঘরে গিয়ে ঢুকবে। বাবার ঘর? হ্যাঁ তো, হনুমানের লেজ দেখে তো, হনুমানের লেজ। এই মালটা হতে সেই লেজ, আর আমার বাবা হতে বাদর। কাদের বাদর দেখানে থাকবে, লেজ তো ঠেকানে গিয়ে দুধবে। আমি তোকে খুন করবো। এই উৎকো, দুধ
এমন দেব দেবীর মতো বাবা মাকে থাকে। আমার ডাক্তার না বলবি না, হ্যাঁ তো চাকরি আমি দিয়ে দেবো। না না বাবা না, ও কাজ তুমি করো না। আত্মসুখের জন্য ও যদি চাকরি করে করুক না, তাতে আমাদের যত কষ্ট হয় হোক। না, ওখানে চাকরি করলে ও মদ খেয়ে বাড়ি ফিরবে, বাড়িতে এসে মাতলামো করবে, আমাদের গায়ে হাত তুলবে। তাতে এই এলাকার মানুষ যারা একদিন আমাদের শ্রদ্ধা করতো, আজ তারা আমাদের ঘৃণার চোখে দেখে। ছেলের উন্নতির জন্য সব বাবা মা ওই রকম কত ঘৃণা সহ্য করে। আমরা তোর জন্য সব ঘৃণা মাথা পেতে নেবো রে খোকা। তুই শুধু একবার বল বাবা, যে তুই আর কোনোদিন মদ খাবি না। খাবো, আর তুই কোনোদিন এরকম অশ্লীল নাচ গান করবি না। হ্যাঁ করবো। তুই ওই মেয়েটাকে বাড়িতে তুলবি না। তুলবো তুলবো তুলবো। অজ্ঞ বলে আঘাত পাতে কাঁদলে ও সেটা তুলবে না, কারণ এইগুলো করার জন্যই তো চাকরি। ইয়েস, ওইগুলো করার জন্য আমি আমার চাকরি, তাই আমি বিএসের কাছে চললাম। না না, তুই চলে গেলে আমার সংসারটা যে ভেঙে যাবে। না খোকা না, তুই ওখানে যাস না খোকা, তুই ওখানে যাস না। কেটে দাও, কেটে দাও। তারপরে এই পবিত্র ঘরে একটু গঙ্গা জল দিয়ে দাও। কিন্তু ও চলে গেলে আমরা যে বাঁচব না। বাদলেন, বাদলেন। কারণ দুধ ধরতে ছন্দ গোয়াল অনেক ভাদো। এই সত্য, আমার বাবার পয়সায় মদকে আমাকে ধমক দিয়ে কথা বলবি না, ভুলে যাবি না আমি তোর মালিকের ঠেলে। নিজেকে লক্ষ টাকা দুটো ভেবে মাথায় উঠতে যাবি না, কেননা দুটো থনার হলেও তার থান পায়ের মাথায় নয়, তাদের পায়ের নিতে টাকার চেষ্টা করবি, তাহলে না উপর থেকে টেনে নিতে নামিয়ে দেব। রাস্কেল, তোমাদের জন্য ও আমাকে ভয় দেখে গেল, ভয়। না না, তুই যাস না বাবা। ওরে ওরে, আমি যে তোর বাবা। চুপ করো। বাপ হয়ে জন্মটাই দিয়েছো, কর্মসংস্থান করেছো কি? করনি করনি। এই কর্মসংস্থান করতে আমি কর্মক্ষেত্রে চললাম। না রে খোকা না, তুই যাস না। তুই ফিরে আয়, অর্ক তুই ফিরে আয় বাবা, তুই ফিরে আয়। ওকে আমার কথা না শুনে চলে গেল। ওকে তুমি ফেরাও, ওকে তুমি ফেরাও, ফেরাও। অর্ক, তুই যাস না, তুই ফিরে আয়। অর্ক, তুই ফিরে আয়। ওরে, আমি যে তোর বাবা, যে বাবা তোর ছোটবেলায় তোর নরম পায়ে লাল বাসিওয়ালা জুতো পরিয়ে এই বুকের উপর হাঁটতে শিখিয়েছিল, তোর ছোটবেলায় যে বাবা কাঁধে চড়িয়ে তোকে পাঠশালায় নিয়ে গিয়ে প্রথম পড়িয়েছিল বর্ণ পরিচয়, স্নেহের সহজ পাঠ দিয়ে, মমতার মেডিসিন দিয়ে জীবনের বিদ্যালয় দেখিয়েছিল, সেই বিদ্যালয়ের আসল বিদ্যাটাকে বাদ দিয়ে তুই অবিদ্যার ইউনিভার্সিটিতে যাস না। ওরে ওরে, তুই ফিরে আয় খোকা, তুই ফিরে আয়। ধনুক থেকে তীর, মুখ থেকে কথা, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে যেমন ফেরে না, ঠিক তোমাদের অর্ক যখন এই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ওই শয়তানের ঘরে গিয়ে ঢুকেছে, সে আর কোনোদিন ফিরবে না। কেন? কোনোদিন ফিরবে না। কেন? তোমরা যে ওই শয়তানটার অন্যায়ের প্রতিবাদ করেছিলে গো, তোমরা জানতে ওর অন্যায় অতীত, তাই তো তোমাদের অর্ককে ও বলির হাড়ি কাটে ঢোকাবে, তারপর কাপালি হয়ে করবে মায়ের পুজো, তারপর নিশিরাতের পৃথিবীর বুকে যখন অমাবস্যার নিকষ কালো অন্ধকার ঘনিয়ে আসবে, ঠিক সেই সময় মায়ের হাত থেকে খড়গটা কেড়ে নিয়ে নদীর রায়ের মতো তোমার অর্ককে ও বলি দেবে। বলি বলি তা হতে আমি দেব না। হয়ে গেছে
গেছে, তোমাদের কাজ হয়ে গেছে বলির পাটা। কিন্তু এতদিন পরে আমার সামনে অতীতের ইতিহাস মেলে দিয়ে রত্নদীপ রায়ের কথা মনে করিয়ে দিলে তুমি কে? যদি বলি আমি তোমার কর্তব্য, হ্যাঁ কর্তব্য। তোমরা জানতে রত্নদীপ রায়ের সেই মৃত্যুর রহস্যের কথা, তোমরা জানতে তার দুটো মেয়ে বেঁচে থাকার কথা, তোমরা নিশ্চয়ই জ্ঞাত আছো বিলাস রায়ের অভ্যুত্থানের কাহিনী। হ্যাঁ, আমরা জ্ঞাত ছিলাম, সেই জন্য তো ওকে আমরা এখানে শিল্প করতে দিন। সেই জন্য তো জানোয়ারটা এইখান থেকে বেরিয়ে গিয়ে ঘর ভাগার খেলায় মেতেছে। একটা মেয়েকে পাঠিয়ে দিয়েছে দণ্ডকারণ, আর একটিকে লেলিয়ে দিয়েছে তোমার ছেলে অর্কের পেছনে। সেটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু এটা কি টের পাচ্ছ না? ও এবার প্রেমেরও ক্ষতি করবে, তোমার মেয়ের উচ্চাকাঙ্ক্ষাকে অ্যাসেট করে ও কাঁটা দিয়ে কাঁটা তুলবে। তাহলে আমি এখন কি করব? সামনাসামনি হয়ে ওর প্রতিবাদ করো। রত্নদীপ রায়ের মালিকানার উপর জেকে বসে ও যে রাত চালাচ্ছে, এই কথাটা তার দুই মেয়ে ওলি আর পরীকে বলে সাবধান করে দিও। আর প্রেমকে করে তোর বিদ্রোহী, আর ছেলে বন্ধুকে জগৎ বন্ধু করে বলো বিলাস রাও হাঁটাও, মানুষ বাঁচাও, মানুষ বাঁচাও। কিন্তু আপনি এসব কথা জানলেন কি করে? ইতিহাসের বুকে সপ্ত লেখা থাকে বন্ধু, আর তোমরা হচ্ছ সেই ইতিহাসের বন্ধু। তাই তো আজ ইতিহাস কথা বলছে বন্ধু, আজ ইতিহাস কথা বলছে বন্ধু। হ্যাঁ গো বন্ধু, হ্যাঁ তোমরা বন্ধু হয়ে তোমরা নিজেদের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য, নিজের সংসারের জন্য এত কিছু করছো, কিন্তু এই বুড়ো ইতিহাসের জন্য বিজ্ঞানের আশীর্বাদ আর দিলে দেব। আমরা এখনই ছড়ে যাব শয়তান বিলাস রায়ের কাছে, জানতে চাইব রত্নদীপ রায়ের মেয়ে দুটি কোথায়। রত্নদীপ রায়ের মৃত্যুটা স্বাভাবিক না খুন? আপনি কে? আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগা রূপে দেখেছি, হটুয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প্যারিসে ধুলো দেখেছি, মার্কেট সে সমাধিতে বসে গর্ভের কথা বলেছি। বারে বারে আমি পথের তালে পথকে করেছি আমি যাযাব, আমি যাযাব, আমি যাযাব, আমি যাযাব। না না না, আমি আর এখানে থাকবো না। ওই চতুর্থ পক্ষের বউকে মেরে হাফিস করে দেওয়ার পরও পুলিশের বাচ্চারা আমার পিছু ছাড়ছে না। শালারা জানে 100 টাকার 25 টাকা সুদ। আমার কাছে অনেক মাল্লু আছে, তাই দিনের বেলা যেমন বাদুড়ের পেছনে কাঠ ছুটে, তেমনি আমার পিছনে সিভিক ছুটছে। তাই এই বাংলা থেকে উড়িষ্যা পালিয়ে যাই। পালিয়ে যেতে পারবে না। বস যখন আমাকে গাড়ি দিয়ে পরীকে আনতে এয়ারপোর্টে পাঠিয়ে দিয়েছে, আজ আমি জোর করে হলে ওকে ক্যাচ করবো। ক্যাচ করবে? তাহলে নির্ঘাত সিভিক পুলিশ, আমি এখান থেকে পালাই। এই যে কে তুমি, পালাচ্ছ কেন? হাই মাগো, মতে দেখি তুমি বুঝি পারুছনি, মু গোটে উড়িয়া বহু। এখানে কোথায় এসেছিলে? হাই মাগো, এই বংলা মেডিকেল মোর বড় অছি, তাকু করোনা অ্যাটাক করছি, সেই পাই মু টঙ্কা আনিবাকু উড়িষ্যা যাউছি। তোমার বাড়ি উড়িষ্যা? হাই মাগো, মোর ঘর হচ্ছে উড়িষ্যা কেউঝর জেলা কলিগুড়গড় থানা কনকপুর গাঁর কদম তলার মোর ঘর। তোমার নাম কি? হাই মাগো, মতে কেই ডাকে চুমকি, কেই ডাকে বসন্ত, কেই ডাকে বাসন্তী। আর তোমার স্বামীর নাম?
হাই মাগো, সেই কাঠিখিয়ার নাম হচ্ছে কপিলেশ্বর দাস মহাপাত্র। কি বললে? কপিলেশ্বর? আরে ওর নামে তো থানায় অনেক কেস রয়েছে। ওকে পুলিশ ধরে জলে ডোবাবে, আগুনে পোড়াবে, জেলে পচিয়ে মারবে। চুমকি চুমকি সেটা নিয়ারে পড়িব নাহি কি? চুমকি সেটা পানিরে পড়িব নাহি কি? তুমি দিনরে বসন্ত রাতিরে বাসন্তী, তাহা দিনরে বসন্ত রাতিরে কি? চুমকি সেটা নিয়ারে পড়িব নাহি কি? চুমকি সেটা পানিরে পড়িব নাহি, সেটা নিয়ারে পড়িব নাহি কি? এই দুষ্টু দেখে আমার সন্দেহ হচ্ছে। চলো এই দুষ্টু পিলা, মতে ছাড় দিও, নইলে মু চিৎকার করে লুক ডাকিমি, কহিমি মোর ইজ্জত নষ্ট করি দেলা। আমি তোমায় ছাড়বো না। তোমার এয়ারপোর্টের রাস্তায় মলয়কে গাড়ি নিয়ে দাঁড়াতে দেখে তাকে পাশ কাটিয়ে সোজা এই শপিং মলে এসে উঠেছি। এখানে বোন অনেক জন্য কয়েকটা জিনিস কিনে নিয়ে প্রাইভেট নিয়ে সোজা ফ্লাইটে গিয়ে উঠবো। কিনবো? আমি আজ মনের মতো কিছু জিনিস কিনবো, কিন্তু ওগুলো যে দাম বলছে না। আরে প্রিয়া না? আরে পরে তুই এখানে? দিল্লিতে একটা ট্রেনিং ছিল, আর সেই ট্রেনিং এ সাকসেস হয়ে একটু আগে আমি ওই এয়ারপোর্টে নামলাম। প্লেনে যাতায়াত করিস? এছাড়া টাকাওয়ালা বাড়ির মেয়েদের যে মানায় নারী। জানি তোদের প্রচুর টাকা। তোর স্বামী প্রেমও প্রচুর টাকা রোজগার করে শুনেছি। হ্যাঁ, এরপরে ঘরে দেবো। ও সেই জন্য বুঝি গাড়ি করে এই শপিং মলে জিনিস কিনতে এসেছি। হ্যাঁ রে, আমাদের অনেক দিনের শখ। আমি সবার থেকে দামি একটা মডার্ন পোশাক পরবো, আর ওই জন্য কিনবো একটা ব্লেজার। কিন্তু শখ থাকলেও সাধ্য কুলোচ্ছে না। হ্যাঁ, মানে জিনিসগুলোতে দাম নেবে বলে না আমি বুঝতে পারিনি। আচ্ছা, এত টাকা তো আমি নিয়ে আসিনি। ঠিক আছে, যত টাকা লাগে সেই টাকা দিয়ে আমি তোকে জিনিসগুলো কিনে দেবো। পরে ওই টাকা তুই তোর স্বামীর কাছ থেকে নিয়ে আমার ফেরত দিবি। ঠিক আছে, তাই হবে। তাহলে চল তোর গাড়ি করে একটা নামি শপিং মলে যাই। চল। মানে গাড়ি তো ড্রাইভার নিয়ে চলে গেছে। প্রিয়া, তখন থেকে তুই কিন্তু আমাকে মিথ্যা কথা বলে যাচ্ছিস। তার মানে তুই কি আমার সম্বন্ধে সবকিছু জেনে শুনে আমাকে অপমান করছিস? না, অপমানের কথা নয় প্রিয়া। তোর স্বামী প্রেম আমার ড্যাড বিলাসের কোম্পানিতে চাকরি করে। কত টাকা স্যালারি পায় সেটা তো আমি জানি। সেই স্যালারির টাকায় গাড়ি হয় না, বাড়ি হয় না, হয় না কোনো শখ আহ্লাদ স্বপ্ন পূরণ। যা হয় সেটা সংসারই খরচ হয়ে যায়। অথচ ওইগুলোই আমার স্বপ্ন ছিল। আর সেই স্বপ্নের কথা ভেবে তুই আমাকে মিথ্যে কথা বলে নিজেকে হাই লেভেল করতে চাইছিস। চেয়েও পারলাম কই, ধরা পড়ে গেলাম যে। আসল সত্যটা প্রকাশ হয়ে গেল, আমি তোর কাছে হয়ে গেলাম ছোট, খুব ছোট। ভুল প্রিয়া, ভুল। তুই নিজেকে ছোট ভাবছিস কেন? তুই কি জানিস না তুই আমার চেয়ে অনেক বড়? ইনসাল্ট করিস না তো। অনেক তো সব অ্যাসেট এখন তোর হাতের। তুই প্লেনে যাতায়াত করিস, আর আমার আরে গাড়ি বাড়িতে দূরের কথা, খাবারের পাতে মাছ মাংসটুকু সবসময় থাকে না। তাহলে আমি তোর চেয়ে কিসে বড়? তুই বড় তোর স্বামীর আদর্শে। সত্য ভালোবাসা ও সত্যি জীবন চলে না পরি। স্বামীর চেয়েও আমার কাছে আজ টাকাই দামি। ভুল প্রিয়া, ভুল। টাকার বিছানায় শুয়ে শুয়ে আজ আমি উপলব্ধি করতে পারছি যে একজন স্ত্রীর কাছে টাকার চেয়ে স্বামী দামি। আমি স্বামী চাই না, টাকা চাই। আমি টাকা চাই না, স্বামী চাই। দিবি? তোর স্বামীটাকে আমায় দিবি, আমি তোকে অনেক টাকা দেবো রে। টাকা দেবে? তাহলে একদিন সত্যি সত্যি আমি আমার স্বামীকে তোর হাতে তুলে দেবো। প্রমিস? ইয়েস, প্রমিস। তাহলে আর দেরি করিস না, তুই যা যা কিনতে চাস সেগুলো আমি কি তোকে কিনে দেবো। আর বিনিময়ে আমি তোকে দেবো আমার স্বামী। আর আমি টাকা দিয়ে স্বামী কিনবো। আমি স্বামী দিয়ে টাকা পাবো, লাখ লাখ টাকা। চলছে 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 আমার চক্রান্তের পেটিগুলো নিয়ে মলয় চলেছে পরীকে কাজ করতে, আর অর্ঘ্য চলেছে তার মা বাবা প্রতিমা দেবীর আদর্শ অহংকারটাকে ভেঙে গুড়িয়ে দিতে। আর আমার ছোট মেয়ে অলিকে ওই অর্ঘ্যের সঙ্গে জুড়ে দিয়ে পেপারে সই করাতে বাধ্য করাবো। আর ওরা যদি সই না করে তাহলে
ওই মলয়কে দিয়ে সই করাতে আমি বাধ্য করাবো। সেই নিয়ে প্রেম যদি প্রতিবাদ করে তাহলে আমার কোম্পানি থেকে ওকে মাইনাস করে দেবো, মাইনাস। ওর বউ প্রিয়াকে কেড়ে নিয়ে আমি ভোগ করবো, ভোগ। কারণে বিলাসই আজ আমি সন্ত্রাস, যে দেবে আমায় বস, তোমার পেছনে দেবে সে মাস। তুমি তার লাশ। আরে 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 আরে, পরিচয় বাবু প্রতিমা ব্যানার্জি। হঠাৎ আপনার বাড়িতে আপনারা পায়ের ধুলো দিলেন। কই রে মা বলি, একটু চা জল খাবার নিয়ে আয় তো মা, তোকে দেখতে যে আজ অর্কের মা বাবা আমার বাড়িতে এসেছেন। নাটক বন্ধ করো বিলাস রায়, আমরা কাউকে দেখতেও আসেনি, আর আমার অর্কের সম্বন্ধে কোনো কথা আমি বলতে আসিনি। তাহলে কেন এসেছেন? হিসাব নিতে। হিসাব? রত্নদীপ রায়ের মৃত্যুর হিসাব। রত্নদীপ রায় খুন হননি, তিনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আর মারা যাওয়ার সময় তার দুটি মেয়ে এই ঘরে ছিল, তারা এখন কোথায়? তাদেরও তো শকুনে খেয়ে গেছে। সে শকুনটা বোধহয় তুমি বিলাস রায়। পরিচয় ব্যানার্জি, এটা রত্নদীপ রায়ের বাড়ি নয়, এটা রায় ভিলা। আর বলবাই তো, বলার জন্যই তো সেই দিন যখন সে মারা গিয়েছিল তুমি তার ম্যানেজার ছিলে। আপনি কি সেদিন আমাকে মিস্টার সোয়েব ম্যানেজমেন্ট পড়িয়েছিলেন প্রতিমা দেবী? না, ও সেদিন ওই ঘরে পড়াচ্ছিল ওই দুটি মেয়েকে। এটা রত্নদীপ রায়ের বাড়ি নয়, এটা রায় ভিলা। নেম প্লেটে বিলাস রায় নামটা লেখা আছে, দেখে আসুন। সেটা তোমার মতো জালিয়াতি করেছে। আচ্ছা, আমি যে জালিয়াতি করেছি আপনি জানলেন কি করে? সেদিনকে আমার পেছনে আপনি গোয়েন্দাগিরি করছিলেন। হ্যাঁ, আমি গোয়েন্দাগিরি করেছিলাম, কেননা আমি ওই রত্নদীপ রায়ের বন্ধু ছিলাম। তো পরিচয় বাড়াচ্ছে। বর্জন করো, সাপের মতো বাঘের মতো আরো বর্জন করো। তবু আমরা বলবো যে তুমি খুনের জন্য দায়ী, এই বাড়িটা তোমার নয়। না, রত্নদীপ রায়ের মেয়ে দুটির জন্য আজ তুমি দায়ী নাকি? হ্যাঁ, সেটা তুমি কিছুদিনের মধ্যেই টের পেয়ে যাবে বিলাস রায়। আর সেদিন বুঝবে কত ধানে কত চাল। আর সেই চালটা মেপে দেখার জন্য সে কিন্তু আসছে আসছে আসছে। আমাদের বাড়িতে দাঁড়িয়ে অটো এসে আমার ডাইটকে ভয় দেখাচ্ছেন। ভয় নয় রে মাউরি, ভয় নয়। তোকে অর্কের সঙ্গে বিয়ে দেবো বলতে ওনারা পাগল হয়ে গেছে। নো ড্যাড, আমি অর্ককে লাইক করি, তোমার কথাই ওকে ম্যারেজ করব, বাট ওদের বাড়িতে কিন্তু আমি যাব না। আরে তাহলে দাঁড়িয়ে আছিস কেন? ওদেরকে জুতো পিটা করে তাড়িয়ে দে না। মার 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 না। ইয়েস, গেট আউট, গেট আউট ফ্রম মাই হাউস। তুমি আমাদের জুতো মারলে না? বেশ করেছে, ঠিক করেছে। সেদিন তোমরা আমাকে চড় মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, আজ আমার স্ত্রী তোমাদের জুতো পেটা করে এখান থেকে তাড়ালো। যাও, বেরিয়ে যাও, না হলে আমি কিন্তু তোমাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। থাক অর্ক বাবু, সেটা আর তোমাকে করতে হবে না। মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি বাড়ি ওষুধ বিক্রি করে সেই পয়সায় তোমাকে আমি শিক্ষিত সুন্দর করে গড়ে তুলেছিলাম। আজ বিলাস ব্যসনে মত্ত হয়ে তুমি তার যে প্রতিদান দিলে, সেই দানের আর আমি আগের জন্মে বাবা হব না, বাবা হব না, বাবা হব না। না হলে তো বই গেল। আমিও যাচ্ছি অর্ক বাবু, আমিও যাচ্ছি। 10 মাস 10 দিন গর্ভে ধরে পৃথিবীর আলোতে এনে এত বড় করে তোলার পর যে প্রতিদান তুমি আজ আমাকে দিলে, যাতে কোনো মেয়ে আর কোনোদিন সন্তানের মা হতে চাইবে না, মা হতে চাইবে না।
যদি ওই মেয়েটা তার মনের কালিমা দূর করে কোনোদিন গরিবের ভাঙা ঘরে যেতে চায়, সেদিন জুতো মারার অপরাধে আপনারা কি আমাকে জুতো মারবেন? না মা, তোমার জুতো তোমার পায়ে পরিয়ে দিয়ে তোমাকে আমরা বরণ করে নেব। কারণ তুমি যে আমাদের ঘরের লক্ষ্মী। আঘাত দেওয়ার পরও ওকে বরণ করে নেবে বললো কেন? তাহলে ওরা বুঝতে পেরেছি অলিয়ার পরিরত্ন দেবী রায়ের মেয়ে। না না না, ওরা তোমার ঘরে কোনোদিন যাবে না। জুতো মারার পরেও তারা আমাকে বরণ করে নেবে বলছে কেন? ওরা যে আমার টাকা দেখেছে, সুখ দেখেছে, সেই লোভে কথা বলে গেছে। পৃথিবীতে সবাই সুখী হতে চায়, সুখী। তোমার বুদ্ধি করেছে, তুমি মানুষ চিনতে শিখেছো, তুমি আমার মেয়ের উপযুক্ত হাসবেন্ড। কিন্তু বলোই আর তখন পরীকে নিয়ে এলো না কেন? পরিমেম সাহেব যে আমার গাড়িকে অ্যাভয়েড করে অন্য গাড়ি ভাড়া করে প্রেমের স্ত্রী প্রিয়াকে নিয়ে কোথায় চলে গেলেন স্যার? তোমার উপর পরির ভার দিয়ে আমি একটু নিশ্চিন্তে ছিলাম, কিন্তু এই ছোট্ট কাজটাই তুমি হেরে বসলে। কি করব? পরি যে আমাকে পাত্তাই দেয় না। ও প্রিয়ার সঙ্গে মিশলো কেন? বসে কাটাই মাছটাকে গেথে ওপরে আছাড় দিয়ে ও নিজে চলে যাবে বলছে। তার মানে? ওই মানেটা তুমি এখন বুঝবে না ড্যাড। তুমি বরং কোম্পানির কাজটা অর্ককে বুঝিয়ে দাও, আমি এখন আসছি। বাই। অলি ঠিক কথা বলেছে। তুমি আমার কোম্পানির অল ইন অল হয়েছ, তাই তোমার প্রথম কাজ হবে ওই প্রেমের কাছ থেকে ফাইলগুলোতে সই করিয়ে নাও। না মানে স্যার, কোনো কিন্তু নয়। ভগ্নিপতি বলে তুমি, না মানে আপনি। ওকে ছেড়ে কথা বলবেন না। আর ভুলে যাবেন না আপনি এই কোম্পানির অল ইন অল আর ও সামান্য সুপারভাইজার। বলে ঠিক কথা বলেছে। ওর চেয়ারটা অনেক নিচে আর তোমার চেয়ারটা ওপরে, তাই ও এলে সব দিদা ছেড়ে বলো প্রেম তোমার টেবিলে রাখা ফাইলগুলোতে তুমি সাইন করে দাও। মাফ করবেন না গো বাবু, নিজের স্বার্থে হবু স্ত্রীকে দিয়ে আপনি আপনার বাবা মাকে জুতো পেটা করে তাড়িয়ে দিল। ওই মিথ্যের ফাইলে আমি সই করবো না। মিথ্যের ফাইল? ইয়েস বলে বাবু, ইয়েস। ওই ফাইলে লেবার পেমেন্টের চেয়ে খরচের হিসাব দেখানো হয়েছে অনেক বেশি, তাই আমি সই করুনি আর ভবিষ্যতে করবো না। আমি বলছি তুমি সইটা করে দাও। মাফ করবেন স্যার, আমি নিজে জীবনে কোনোদিনও অন্যায় করিনি আর আজ অন্যায়ের সঙ্গে আপোষ করতে পারবো না। তাহলে তোমার চেয়ারটা আমি কেড়ে নেবো। ওই কাজটা আপনি করবেন না স্যার। স্যার, বাড়িতে অক্ষম দাদা কোনো কাজ করতে পারে না। চাকরিটা চলে গেলে হয়তো পথে পথে ভিক্ষে করবে, আর আমার বোনটা হয়তো পরের বাড়িতে বাসন মাজবে, আর আমার সত্য বিয়ে করা বউটা হয়তো আশাহত হয়ে আমাকে ছেড়ে চলে যাবে। তাতে আমার লাইফটা লস হয়ে যাবে স্যার। তাহলে বসের অর্ডারটা মেনে নাও। তার আগে আপনি আপনার বসকে বলে গুন্ডা লাগিয়ে আমাকে খুন করে দিন অর্ক বাবু। তাতে আপনার বোন শাঁখা ভেঙে সিঁদুর মুছে বিধবার সামনে ঘুরবে, তখন তাকে আপনি আপনার বসকে উপহার দিয়ে অল ইন অল কোম্পানির মালিক হয়ে যাবেন। মালিক অর্ক বাবু, আমি তো আপনার মতো পরের পয়সায় মদ খেয়ে বিয়ের আগে কোনো মেয়েকে নিয়ে ফুর্তি ওড়াতে চাইনি। আমি তো ডাল ভাত খেয়ে প্রতিদিন বাড়ি থেকে অফিস, অফিস থেকে বাড়ি যাতায়াত করেছি স্বার্থের জন্য। হ্যাঁ অর্ক বাবু, স্বার্থের জন্য। স্বার্থের জন্য কোনোদিনও মিথ্যে কথা বলিনি, অন্যায় করিনি। এটাই আমার আদর্শ, এটাই আমার অহংকার। এই অহংকার নিয়ে আমি বড় হব স্যার। অহংকার করবে কি আছে? আরে আছে মনে বাবু, আছে। এই দেশের একজন মানুষ চপ্পল আর কৌপিন পরে লাঠি হাতে হয়ে নিয়েছিলেন মহাত্মা গান্ধী। এই দেশের আরেক ছেলে লক্ষ লক্ষ টাকা যোগ্যতা থাকা সত্ত্বেও মানুষের জন্য দৌলিয়া হয়ে হয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন। আর এই দেশের আরেক ছেলে মানুষের জন্য সমস্ত ত্যাগ স্বীকার করে হয়েছিলেন স্বামী বিবেকানন্দ। এই অসীম দুঃখের মাঝে আনন্দ নিয়ে বড় হবো স্যার, কারণ এটাই আমার আদর্শ, এটাই আমার অহংকার। এই অহংকার নিয়ে আমি বড় হবো স্যার। তোমার এই আদর্শ অহংকার আমি ভেঙে গুড়িয়ে দেবো। গান থাকতেও পারবেন না। সাবধান।
আপনারা আমার কোনো ক্ষতি করতে পারবেন না, কারণ আপনাদের বসের মদের জোরের চেয়ে আমার মায়ের দুধের দাম অনেক বেশি। সাবাস সাবাস বাংলা মায়ের দামাল ছেলে, সাবাস। এতগুলো লোকের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়ে তুমি প্রমাণ করে দিলে যে আমার ড্যাডের মদের চেয়ে তোমার মায়ের দুধের জোর অনেক বেশি। তাই আমার কাছে ওরা কাপুরুষ আর তুমি পুরুষোত্তম। ধন্যবাদ। এই বুড়ি, তুই আমার সামনে এসব তুই কি বলছিস? যা বলছি তা রাইট ড্যাড। তুমি তোমার কোম্পানিতে এদের মতো কাপুরুষদের ডিসচার্জ করে এর মতো পুরুষোত্তমকে দাও প্রমোশন, দাও আরো বেশি ফ্যাসিলিটি। দেখবে তোমার কোম্পানি আজকের চেয়ে আরো ভালো চলবে। আমি কিন্তু ওকে ডিসচার্জ করব। আমি কিন্তু করব আর প্রমোশন। ধন্যবাদ পরিদেবী, আমার হয়ে প্রমোশন করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে এরপর আমি ভেবে দেখবো এই কোম্পানিতে আমি আদৌ চাকরি করতে আসবো কিনা। নেই কোথাও ভালোবাসা, স্নেহ পরিজন প্রীতির ভাষা, মানুষ যে আজ টাকার গোলাম, অর্থই বড় সকলে, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে, মানুষ যে আজ আর নেই মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজে, মানুষ যে আজ দেখতে পাচ্ছি না, অথচ কাপড় চোপড় বানানো হয়নি আর রান্না বান্নার কোনো নাম নেই। সব আমাকে করতে হবে, কিন্তু না, আর আমি ওসব কাজ করবো না। আজ প্রেম বাড়ি এলে সাফ সাফ বলে দেবো কাজের লোক রাখো। আমি আর ওসব কাজ করতে পারবো না। আমি টাকা চাই, সুখ চাই, হতে চাই ওই পরীর মতো ধনী। ডিসকাস্টিং। ওইসব ছেঁড়া কালে স্বপ্ন দেখতে নেই প্রিয়া। হোয়াট? তুই এরকম কথা বলছিস কেন? আমরা কি গরিব নাকি? না না, তোর স্বামী চাকরিওয়ালা, বিশাল চেয়ারে বসে লক্ষ লক্ষ টাকা রোজগার করে, তা তোদের বাড়ির অবস্থাটা এমন কেন? কিছুদিনের মধ্যেই না আমরা বিশাল বাংলো করবো বলি, সেই জন্যই তো আজ এই পোশাকটা আনলাম। আর এর জন্য একটা ব্লেজার এনেছি। হ্যাঁ রে, আমাদের কি টাকার অভাব? তাহলে তো ওই কথাটা বলে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে প্রিয়া। না না, তুই আমার বন্ধু, না জন্য বলতেই পারিস, তার জন্য আমি কিছু মনে করিনি। ঠিক আছে, তাহলে যা 2 কাপ কফি নিয়ে নিজেকে ভীষণ টায়ার লাগছে, কফি খেতে খেতে দুজনে গল্প করবো। ঠিক আছে, নিয়ে আসছি। এই দাঁড়া প্রিয়া, তুই যাচ্ছিস কেন? ঠাকুরকে বল দিয়ে যাবে না, মানে রান্না ঠাকুরটা আজ বাড়ি চলে গেছে। চুপ কর প্রিয়া, তখন থেকে তুই আমাকে ঢপ মেরে যাচ্ছিস। আমি জানি তোর বাড়ির সমস্ত কাজ তোকে করতে হয়। তোর স্বামী সাধারণ সামান্য পয়সা রোজগার করে, তোরা গরিব লো স্ট্যান্ডার্ড। শোন প্রিয়া, পরের টাকায় ওই সব আধুনিক পোশাক গায়ে পড়লে হাই লেভেলে ওঠা যায় না। হায়ার লাইফ পেতে হলে টাকার দরকার হয় টাকা, আর সেই টাকা তোর নেই। কাজে দাঁড় কাকুরে মই পুচ্ছ লাগালে দাঁড় কাক কোনোদিন মই রয়ে যায় না। এইসব কথা বলে আমাকে অপমান করতে আমাদের বাড়িতে এসেছিস? না না, কিছুদিন পরে তোর দাদার সাথে আমার ম্যারেজ হবে, তাই বিয়ের কার্ডটা এতে দিয়েছিলাম। এসে যখন দেখলাম তোর বাড়ির অবস্থা, তোরা আমাদের বিয়েতে গেলে আমাদের মান থাকবে না। না আছে তোদের স্ট্যান্ডার্ডিটি, না আছে কোনো দামি প্রেজেন্টেশন দেওয়ার ক্ষমতা। কাজে কার্ডটা আমি ফিরিয়ে নিয়ে চললাম। সহ্য করতে পারছি না। গরিব হওয়ার জন্য, লাখ লাখ টাকা না থাকার জন্য, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স না থাকার জন্য সবাই লো স্ট্যান্ডার্ড, অসভ্য, অপংক্তি বলে অপমান করছে। এই অপমান আমি আর সহ্য করতে পারছি না। বাবা, মা, তোমরা ভালো, আমি ভালোবেসে কি প্রিয়া, প্রিয়া
তুই এখন পাগলের মতো প্রলাপ বকছিস কেন? আমি হেরে গেছি বাবা, সবার কাছে আমি ছোট হয়ে গেছি মা। ভালোবেসে প্রেমকে বিয়ে করে আমি আমি বারবার অপমানিত হচ্ছি। কে করেছে তোকে এই অপমান? অপমান করেছে তাদের টাকা আছে তারা, অপমান করেছে যারা সুখে আছে তারা। কিন্তু সুখ দুঃখ যে মানুষের জন্য রে মা, এই দুঃখ নিয়ে আমি আর চলতে পারছি না বাবা। দুঃখ নিয়ে যদি আমাকে সারা জীবন চলতে হবে, তাহলে দুঃখের মধ্যে থেকেও কেন তুমি শৈশব থেকে এ পর্যন্ত কেন দিয়েছিলে সুখের সরঞ্জাম? আমি 10 টাকা চাইলে তুমি কেন দিতে 50 টাকা? কেন এমনিতে দামি দামি জামা কাপড় কেন দেখিয়েছিলে সুখের লাইফস্টাইল? বাবা মা হিসাবে সেটা যে আমাদের কর্তব্য ছিল রে মা। কারণ এই পৃথিবীর সব বাবা মা যে চায় তার ছেলে মেয়ে সুখী হোক, কিন্তু সেই সুখ দেওয়ার জন্য আমার ইচ্ছা, আমার চাহিদা, আমার স্বপ্ন যে বিরাট হয়ে গিয়েছিল বাবা। আমি তার কাক হয়ে ময়ূর পুচ্ছধারী জাতীয় পাখি হতে চেয়েছিলাম। আমি ছেঁড়া কাঁথায় শুয়ে কোটি টাকার বাংলো থেকে সুখ পেতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু বাস্তবে আজ আমার কিচ্ছু নেই। ভুল ভুল, প্রেম তোর মনের আশা পূর্ণ করবে। সেটা এই জীবনেও হবে না বাবা। তার জন্য তুই আমাদের দোষ দিতে পারবি না মা, কারণ তুই তো ওকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছিলি। সেই জন্যই তো আমাকে রান্না বান্না থেকে কাপড় কাচা ঝিয়ের মতো সবকিছু করতে হচ্ছে। বাড়ির বউদের যে সব কাজ করতে হয় মা, এই জন্যই তো বলে এরই নাম সংসার। সংসার যে আমার কাছে আজ অসার লাগছে। তবু স্বামী স্ত্রীর প্রধান আধার বাবা, সেই জন্য তো এত অভাব থাকা সত্ত্বেও তুই তোর মনের মতো পোশাক পরতে পেরেছিস। পোশাক? তোর স্বামী তো একদিন গাড়ি বাড়ি উপহার দেবে। গাড়ি বাড়ি? প্রেমকে ভালোবেসে আস্তারা ও তো